আগের নির্বাচনে বিভিন্ন প্রশ্নবিদ্ধ ছিল। তো এখন তামিমের যে ভোটটা যারা অ্যাড হক কমিটি তাদের সামনে একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ যে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া। সেই পরিবেশটা আপনি এখন পর্যন্ত কেমন দেখছেন? ওভারঅল যদি একটু এই নির্বাচনের থেকে প্রত্যাশা যারা ক্রীড়ামোদী বা ক্রিকেটানুরাগীরা আছেন তাদের প্রত্যাশা যে এই নির্বাচনটা সত্যি প্রতিনিধিত্বশীল হবে এরকম। তো লেট আস সি হোয়াট হ্যাপেন। চেষ্টা হয়তো চলছে, আমি শিওর যে তামিমেরও সেই চিন্তা ভাবনাই আছে, কিন্তু উইল হ্যাভ টু ওয়েট টিল দেন টু সি হাউ ইট প্রোগ্রেসেস। এই তামিম তো এই যেহেতু নির্বাচন দিচ্ছেন এর আগে সেই ৩টা মাস যে তার এখনো কাজ চলমান, সে বেশ কিছু ইনিশিয়েটিভ হাতে নিয়েছিল। তার কাজগুলো কেমন দেখেছেন আপনার চোখে? যদি এইখানে যে তাদের তো ডে টু ডে অ্যাফেয়ার্স গুলি তাদের সলভ করতে হয়েছে, কিছু ইস্যু ছিল সেগুলিও সলভ করতে হয়েছে, বাট তাদেরকে জাজ করতে হলে যে দায়িত্ব দিয়ে এই কমিটিটা বানানো হয়েছে সেটা যদি তারা সুচারুভাবে সম্পন্ন করতে হয় তাহলে বলতে হবে তারা সাকসেসফুল। তাদের দায়িত্ব হলো যে নির্বাচন করা, নির্বাচনটা যদি তারা সঠিকভাবে সুষ্ঠুভাবে করতে পারে তাহলে মনে করবো সাকসেসফুল। অনেক পুরনো সংগঠক এবার আসলে অংশ নেন নাই বা কাউন্সিলরশিপ পাইনি, আমি যদি বলি কাউন্সিল পাইনি, সেই জায়গা থেকে আসলে এই বোর্ডে যারা আসবে বা এখন পর্যন্ত যেমনটা আসলে শোনা যাচ্ছে যে নামগুলো আসলে এক্সপেকটেশন আসলে নতুন ভিন্ন কিছু দেখতে পাবেন বা দেখতে চাচ্ছেন? হ্যাঁ, এটা ঠিক যে অনেক অভিজ্ঞ সংগঠকরাই এখন সিনে নেই, হয়তো বিভিন্ন কারণে তারা নেই। তো এতদিন যে কাজ চলে এসছে সে গত বাংলাদেশের 50টা বছর ধরে, সেটারই ধারাবাহিকতায় এখানেও যারা আসবেন এরপরে তারা সেই কাজগুলি সুচারুভাবে আরো এগিয়ে নিয়ে যাবেন, সেটাই প্রত্যাশা। এখন নতুন এসছেন, তারা কেমন কি আমার ধারণা নেই। তাদের এখন প্রমাণ করতে হবে যে তারা এখানে যে এসছেন সেটা যথার্থ হয়েছে তাদের কাজের মাধ্যমে। যে ১-১.৫ বছর আসলে এতবার সভাপতি পরিবর্তন, সেটা যে যে সরকারি আসে বা প্রভাব যদি বলি, যে এটা আসলে কিভাবে দেখেন যে এখন নিশ্চয়ই নির্বাচিত একটা বোর্ড আসবে বা এই যে এত পরিবর্তন? না, এটা আসলে সমর্থনযোগ্য না, কারণ এই যে 2024 সালের 5ই অগস্টের পরে একটা পরিবর্তন আসে, সেখানে কিন্তু একটা নির্বাচিত বোর্ড ছিল, সেই নির্বাচিত বোর্ডের মেয়াদ কিন্তু আর বেশি দিনও ছিল না। উচিত ছিল যে সেই বোর্ডকে কন্টিনিউ করতে দেওয়া এবং সেই বোর্ডের মেয়াদ শেষান্তে নির্বাচনটা দেওয়া, তাহলে জিনিসটা একটা হলো কি ধারাবাহিকতা থাকবে। তো যে জিনিসগুলি হচ্ছে সেগুলি আসলে একটা ব্যাড এক্সাম্পল হয়ে যাচ্ছে, এবং এই এক্সাম্পলটা আর যাই হোক ক্রিকেটের জন্য সুখকর না। ভাইয়া, আপনি তো সিলেটেরই মানুষ, এই স্টেডিয়াম তৈরিতে আপনার একটা বড় অবদান আছে। কিন্তু সিলেট থেকে যে বর্তমানে আসলে ব্যাটার ওরকম খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা সময় রাজিন সালে, অলক কাপাডিয়া ছিলেন, বোলাররা আসছেন কিন্তু ব্যাটাররা ওরকম করে আসছেন না। আসলে কি মনে হয়? প্রথমেই বলি আমার সিলেট কিন্তু আমার বাড়ি না, আমার বাড়ি বরিশাল। বাট এই মাঠের জন্য আমি আসলেই অনেক আমাদের কষ্ট করতে হয়েছে। এক সময় আমরা কক্সবাজারে তখন মাঠ তৈরি করার জন্য দৌড়াদৌড়ি করছে, আমার উপর দায়িত্ব ছিল, কিন্তু কক্সবাজারে কোনো না কোনো ভাবে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল মাঠের ব্যাপারে। পরবর্তীতে অবশ্য এই যে গলফ কোর্স যেটা ছিল সেখানে পরিবর্তন আনা হয়, এনে ওখানে ক্রিকেটের মাঠটা করা হয়। আর সেই সময় আমাকে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ছিলেন আমিনুল ইসলাম সাহেব, উনি বলছিলেন যে আপনারা সিলেটের মাঠটা কেন ডেভেলপ করেন না। আমার ধারণা ছিল না যে এখানে সেরকম একটা মাঠ ছিল, এখানে কিন্তু মাঠ অলরেডি ছিল, কিছু খেলা টেলাও হতো, মস্তি হতো, ওই যে হলিডে ক্রিকেট, তারপরে মেয়েদের ক্রিকেট কিছু কিছু হয়েছে এখানে। তো এখানে এসে 2007 সালে প্রথম আসি আমি, এসে দেখে আমি তো আসলে অভিভূত হয়ে যাই যে এত সুন্দর একটা লোকেশনে এরকম একটা মাঠ আছে। এইটাই আমি গিয়ে রিপোর্ট দেই যে এখানে করা যেতে পারে। আমার সাথে ছিল তখন জেমস রিগো বলে একজন ছিলেন, ওয়ার্ল্ড টেলের কর্মকর্তা, পরবর্তীতে উনি ভারতীয় ক্রিকেট বোর্ডের মিডিয়া কনসালটেন্ট ছিলেন। এই টেলিভিশনের ব্যাপারে তারই মতামতটা গ্রাহ্য হতো বিসিসিআই এর কাছে, তাকে নিয়ে এসেছিলাম। তো সেও দেখে বললো যে এখানে খুব সুন্দর একটা ভেন্যু করা যেতে পারে, এটা নিয়ে তোমরা চেষ্টা করো। ওনার কিছু রেকমেন্ডেশন ছিল, সেগুলি দিয়ে যায়, সেগুলি আমি বোর্ডে পরবর্তীতে পেশ করি এবং সিদ্ধান্ত হয় যে হ্যাঁ এখানে আমরা একটা মাঠ করব, এবং সেই অনুযায়ী ধাপে ধাপে এটা ডেভেলপ করা হয়েছে। এবং আই এম শিওর যে এইখানের
এই ফ্যাসিলিটিস এবং দৃষ্টিনন্দন যে বিষয়গুলি আছে, এটা আনপ্যারালাল। এটা আমার মনে হয় যে কেউ ডিনাই করতে পারবে না। আমি তো এইখানে খেলাটা দেখতে এসে আমি খুবই এনজয় করি, এবং আমি শিওর যে অন্যান্য টিম যারা আসে তারাও কিন্তু খুবই আগ্রহী সিলেটে খেলা তাদের যাতে হয়। এবং এটা শুনলেও আপনারা খুশি হবেন যে এরপরে ইংল্যান্ড একটা দল আসার কথা আছে কিছুদিন পরে। তারা কিন্তু তাদের ভেন্যু চয়েসের মধ্যে সিলেটকে অগ্রাধিকার দিয়েছেন। ওয়ানডে এবং টি-20 শতভাগ টিকিটই অনলাইনে হচ্ছে এবং টেস্টের শতভাগ টিকিট অনলাইন দেওয়া হচ্ছে, জি। যার ফলে অনেকেই আসলে অনলাইনে অনেক সময় টিকিট কাটতে পারে না ঠিক সময়ে। দেখা যায় মাঠের বাইরে অনেক দর্শক কিন্তু গ্যালারিগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ এই দর্শকগুলা মনে করে অফলাইনে পাবে। এটা পরামর্শ যদি একটু দিন, just পরামর্শ। বুঝেছি, আমরা অভ্যস্ত আছি এখনো ওই যে মাঠে যাব, মাঠে গিয়ে টিকিট কাটবো, অথবা কেউ আমাকে টিকিট দিবে সেইটা নিয়ে ঢুকবো। অনলাইনের বিষয়টা আসলে নতুন তো, একটু এটা অ্যাকসেপ্ট করতে, একটা গ্রহণ করতে একটু সময় লাগছে, বুঝতেও বিষয়টা। আমি যেরকম নিজেও এখনো কিন্তু পুরো এই বিষয়টা এক্সপার্ট না। তো সেই হিসাবে কিছুটা সমস্যা হচ্ছে। আমার মনে হয় টিকেটিং কমিটিতে যারা আছেন, যারা এই বিষয়টা দেখেন, একটা অল্টারনেটিভ চয়েস হয়তো রাখতে পারেন তারা, যারা এসে মাঠে এসে কাটবেন। কারণ অনেকে সেই মোবাইল হয়তো নাও থাকতে পারে, অথবা কম্পিউটার না থাকতে পারে, তো তারা কি করবেন? তারা তো খেলা থেকে বঞ্চিত হতে পারেন না। আমি শিওর এই জিনিসটা যদি কনভে করা হয়, টিকিট কমিটি একটা অল্টারনেটিভ চিন্তা ভাবনা নিশ্চয়ই করবেন। আপনার কি মনে হয় যে আসলে, হ্যাঁ এটা অনেক আরো অন্যান্য দেশেও আছে, যে আপনার কি মনে হয় কিনা যে আসলে এখান থেকে ক্রিকেট বোর্ড আসলে একেবারে পুরোপুরি দূরে সরতে পারবে কিনা, নাকি আসলে চলবে এরকমটাই আসলে মানে হওয়ার চেষ্টা থাকা উচিত যে এখানে ক্রিকেটীয় বিষয়গুলি প্রাধান্য পাক, এবং এখানে কমিটি যখনই গঠন হয় সুষ্ঠুভাবেই হোক, এবং অন্যান্য ইনফ্লুয়েন্সটা যাতে ক্রমান্বয়ে কমে আসে, এবং যারা ক্রিকেটের জন্য কিছু করতে পারবেন তারাই যাতে এইখানে কমিটিতে আসেন। গ্রিন গ্যালারি আমরা জানি যে সিলেটের গ্রিন গ্যালারিটা আসলে বাংলাদেশের সব থেকে আইকনিক একটা গ্যালারি, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে কিংবা গ্যালারির যে স্ট্রাকচার সেটার কারণে হয়তো বা বৃষ্টির কারণে পানির যে স্রোত, গ্যালারির যেই ধাপগুলো ছিল সেটা আসলে কিছুটা নষ্ট হয়েছে এবং ঘাসগুলো আসলে কিছুটা হচ্ছে উঠে গিয়েছে, মাটি দেখা যাচ্ছে এই বৃষ্টির সময়টাতে। তো এটার জন্য আসলে আলাদা করে যেই গার্ডেনার থাকে তাদেরকে নিয়োগ দেওয়া কিংবা এটা রক্ষণাবেক্ষণের জন্য আসলে কি উদ্যোগ নেয়, কিন্তু আপনাদের এটা তো হাত ধরে আসলে এটা আসলেই দেখতে যাতে সুন্দর থাকে সেটা চেষ্টা থাকা উচিত। এখন তাও তো ঘাস টাস আছে, অত খারাপ লাগে না। আপনি কিছুদিন পরে আসেন, শীতকালে যখন আসবেন তখন কিন্তু দেখবেন এই সব সবুজের কোনো রেশও নেই, তখন আসলেই খারাপ লাগে। বাট এইটা মেনটেন করে ঠিক মানে সেভাবে দৃষ্টিনন্দন অবস্থায় রাখাটা, এটা চেষ্টা তো থাকা উচিত। এবং এটা যারা এক্সপার্ট, আমি নিজে তো ধরেন গ্রাউন্ডস কমিটিতে নাই, আর এখন আমি ক্রিকেট বোর্ডের সাথেও নাই। আমি খালি একজন অর্গানাইজার হিসাবে আমার অভিমতটাই দিতে পারি যে এটাকে আসলে যেহেতু একটা আইকনিক একটা বিষয় এই মাঠে, এমন ভাবেই মেনটেন করা উচিত যাতে এটা সবসময় তার স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে পারে। থ্যাংক ইউ।